স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ান নাফি। ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ মানে হচ্ছে ইট হেল্পস বাংলাদেশ ইকোনমি ইন এ বিগার ওয়ে। সব মিলে $2 বিলিয়ন এডিশনাল আর $1.5 বিলিয়ন আগের প্রোগ্রামিংই ছিল, এটাকে রিপারপাস করে এটা এখানে আনা হয়েছে। নেপালের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন কেপি শর্মা ওলি, ওয়াং ই, চায়নার ফরেন মিনিস্টার। এই তিনটা মিটিং আমি বলবো যে খুবই সাকসেসফুল মিটিং। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। We are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. নাফি, জাতিসংঘে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশ পুনর্গঠনে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার কমিশন, চীন, পাকিস্তান, নেপাল ও দক্ষিণ আফ্রিকার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এ নিয়ে সান্ধ্যবাজারে জানাবো বিস্তারিত। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে T20 থেকেও আমি মুভ অন করি। মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। সম্পা, আজকে ভারতের কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সেখানে সংবাদ সম্মেলনে সাকিব টেস্ট ও T20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেই সেখানে সাদা পোশাক তুলে রাখার কথা জানিয়েছেন তিনি। এবং নাফি এরই মধ্যে খেলেছেন ক্যারিয়ারের শেষ T20। এ নিয়েও সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই থাকছে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা প্রসঙ্গ। দেশ পুনর্গঠনে এবার বিশ্বব্যাংকের কাছ থেকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিয়েছে চীন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস, যেখানে শেহবাজ শরীফ দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের অধ্যায় শুরুর আহ্বান জানান। আর বাংলাদেশে সংঘটিত প্রতিটি গুমের ঘটনা তদন্তে প্রয়োজনে আয়নাঘর পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। জাতিসংঘ সদর দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিন ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তির দিন। উন্নত দেশ ও বিভিন্ন দাতা সংস্থা প্রধানরা এদিন নানা কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে। সম্মেলনে যোগ দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করতে ইউনূস সরকার IMF, বিশ্বব্যাংক ও ADBর মতো দাতা সংস্থা প্রধানদের সাথে বৈঠক সেরেছেন, যেখানে দাতা সংস্থাগুলো বাংলাদেশে সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, IMF প্রতিনিধি দল এখন বাংলাদেশ সফরে রয়েছে, আর বিশ্বব্যাংক বাংলাদেশ পুনর্গঠনে এবছর $3.5 বিলিয়ন সহায়তা করছে। বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা, এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। এদিন ডক্টর ইউনূস বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, যেখানে চীন সরকার বাংলাদেশে নতুন করে সৌরবিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ দেখান বলে জানান প্রেস সচিব। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন, হ্যাঁ, এই যাতে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাছাড়া এগ্রিকালচার, তাছাড়া এনার্জি, তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বিষয়েও তারা ইনভেস্টমেন্ট করতে চায়। জাতিসংঘের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাও, যেখানে আওয়ামী লীগ শাসনামলে গুমের বিষয়টি উঠে আসে। প্রত্যেকটি গুমের তদন্ত চেয়ে আয়নাঘরের রহস্য উদ্ঘাটনের কথা জানায় জাতিসংঘ মানবাধিকার কমিশন। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল
হ্যাঁ, এই বিষয় যাতে আরও পরিপূর্ণ তদন্ত হয় এবং এই তদন্তের ফলে যেই সমস্ত জায়গায় আয়নাঘর কিভাবে ওইটা হয়েছে, ওই আয়নাঘরের মানে লোকেশনগুলো কি সেই বিষয়ে এইটার জন্য খুবই একটা ভালো তদন্ত হয়। এদিকে জাতিসংঘ সম্মেলনে মূল পর্বের দ্বিতীয় দিন বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠকে সার্ক নিয়ে সুখবর দেন ডক্টর ইউনূস। দক্ষিণ এশীয় আঞ্চলিক রাজনীতি অর্থনীতি আরও শক্তিশালী করতে সার্ককে তিনি পুনরুজ্জীবিত করার কথা বলেন। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখান বলে জানান প্রেস উইং। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইলেটারাল সম্পর্কটা এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে, তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামে সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। They're very pleasant. We participated yesterday in the section also, and this morning I think our leadership met, and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. এছাড়া এদিন নেপাল ও দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি তথ্য প্রযুক্তি, সামাজিক বাণিজ্য ও জলবায়ু বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্তৃত্ববাদী সরকারের ভয়াবহ দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কারণে বর্তমানে দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে, যেখান থেকে উত্তরণ করবার জন্য চলমান জাতিসংঘ সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে তিনি বিভিন্ন উন্নত দেশ থেকে বাণিজ্যিক বিনিয়োগ ও দাতা সংস্থা থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার দিকেই নজর দিচ্ছেন। এখন পর্যন্ত যা তিনি বেশ ভালোভাবেই করতে পারছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নাফি, জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে নানা বিষয় উঠে এসেছে, এর মধ্যে বৈশ্বিক সংঘাত এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের সংকট উঠে এসেছে। তবে এই ৭৯তম অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্যে যে চলমান উত্তেজনা রয়েছে সেই বিষয়টি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্যের যে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা এবং সাইডলাইনে বিভিন্ন দেশের নেতারা পারস্পরিক সহযোগিতা ও সমস্যার সমাধানে আলোচনা করেছেন। এ নিয়ে বিস্তারিত তানভীর জনি জানাবেন। প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একত্রিত হন বিশ্ব নেতারা। বিশ্বের নানা সংকট ও সমস্যার সমাধানে আলোচনা করেন তারা। ৭৯তম সাধারণ অধিবেশনের মূল পর্ব শুরু হয় ২৪ সেপ্টেম্বর। ৬ দিনের এই কর্মসূচি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবছর ৮৭ জন রাষ্ট্রপ্রধান ও ৪৫ জন সরকার প্রধানসহ শতাধিক নেতা সাধারণ পরিষদে ভাষণ দেবেন। বিশ্ব নেতাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে যুদ্ধ সংঘাত বন্ধের ইস্যু। গাজা ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ গত এক বছরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের পক্ষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছায়াযুদ্ধে প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। সংকট দেখা দিয়েছে পণ্য সরবরাহে। এদিকে হামাস ও হুতি বিদ্রোহীদের পর ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল, যা দেশটিকে সংকটের মুখে ফেলেছে। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে উভয় পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে আসার জন্য আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতারা। مع اللجوء إلى وسائل وآليات جديدة لا سيما إلكترونية لإلحاق الأذى بأبناء شعبي. إن المعتدي يزعم أنه لا يستهدف إلا المسلحين والسلاح. মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। চলমান যুদ্ধ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার মহাসচিব। এছাড়া যুদ্ধ ও জাতিগত সংঘাতে মানবিক সংকটের মধ্যে পড়েছে সুদান, মিয়ানমার সহ বেশ কিছু দেশ। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। Gaza is a non-stop nightmare that threatens to take the entire region with it. Look no further than Lebanon. We should all be alarmed by the escalation
Lebanon is at the brink. The condition in refugees camps also are unforgiving. Young mothers are desperate for help. Newborns are struggling to stay alive. এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নানামুখী সংকটের মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এখনো কোনো সমাধান আসেনি। সাধারণ পরিষদের অধিবেশনে আবারও পশ্চিমা নেতারা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য তাদের সহায়তার হাত আরও প্রসারিত করেছে। We stand with Ukraine now and in the future. That starts on the battlefield. I'm determined to ensure that Ukraine has what it needs to prevail in its fight for its survival. বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ বন্যা, খরা, দাবানল ও অতিবৃষ্টির কবলে পড়েছে। বাস্তুচ্যুত হয়েছে কোটি কোটি মানুষ। বৈশ্বিক যুদ্ধ ও সংঘাতে অর্থনৈতিক সংকটে পড়েছে বহু মানুষ। বৈষম্য বেড়েছে কয়েক গুণ। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ পরিষদে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান নেতারা। এছাড়া সাধারণ পরিষদের বাইরে সাইডলাইনে পারস্পরিক সহযোগিতা ও সমস্যা সমাধানে বৈঠক করেন বিভিন্ন দেশের সরকার প্রধান। তানভীর জানি, এখন বিশ্ব। নাফি টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। শম্পা, তিনি জানিয়েছেন যে সুযোগ পেলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে চান তিনি এবং এই বিষয়ে বিসিবির সঙ্গেও তার কথা হয়েছে বলে জানিয়েছেন সাকিব। এ নিয়ে বিস্তারিত জানবো নোমান আব্দুল্লাহর প্রতিবেদনে। নিয়ম অনুযায়ী টেস্ট শুরুর আগের দিনে সংবাদ সম্মেলনে আসেন দলীয় অধিনায়ক। তবে বৃহস্পতিবারের চিত্রটা ভিন্ন। কানপুর টেস্টে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে নাজমুল শান্তর পরিবর্তে সাকিব আল হাসান খেলা নিয়ে নিয়মিত কথাবার্তার মাঝেই বোমা ফাটালেন। যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। টেস্টে তাও আরও কিছুদিন খেলবেন, তবে টি-20তে বাংলাদেশের জার্সিতে তাকে আর কখনো দেখা যাবে না, সেটি নিশ্চিত করেই বলে দিয়েছেন সাকিব। গেল জুনে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে। দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। ওয়ানডে ক্রিকেটটা আরও কিছুদিন চালিয়ে যেতে চান সাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছে আছে এক সময়কার 3 ফরম্যাটেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এরই মধ্যে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। আওয়ামী সরকারের পতনের পর মামলা, জরিমানা সহ নানামুখী বিপদে থাকা সাকিব বোর্ডের কাছে চেয়েছেন নিরাপত্তাও। তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এখন দেখার বিষয়ে সাকিবের বিকল্প তৈরি করতে কতদিন লাগে দেশের ক্রিকেটের। নোমান আব্দুল্লাহ, এখন। নাফি, আমরা সাকিবের অবসরের বিষয়ে আরও খবরাখবর জানবো। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। পান্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ শম্পা। পান্থ, এই যে হুট করেই বলা চলে যে সাকিব আল হাসান অবসরের যে সিদ্ধান্তটি জানিয়েছেন, মূলত এই সিদ্ধান্তের পেছনে তার উপরে কোনো ধরনের চাপ রয়েছে কিনা বা তিনি স্বেচ্ছায় এই অবসরের ঘোষণা দিয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে, কি জানতে পেরেছেন? দেখুন, স্বেচ্ছায় তো অবশ্যই অবসর নিয়েছেন, কিন্তু আমরা যদি সাকিবের বিগত 1 বছরের রেকর্ড দেখি, সেখানে কিন্তু তিনি মাঠে খুব বেশি ভালো পারফর্ম করতে পারছেন না। মানে সাকিবের যে পারফরমেন্স, সেটি কিন্তু আমরা তার ব্যাটে দেখতে পাচ্ছি না। ইভেন আমরা যদি চিন্তা করি গত 1-1.5 মাসে তার কিন্তু রাজনৈতিক যে চাপ, সেটিও কিন্তু বেশ ভালোভাবেই ছিল। আজকে সংবাদ সম্মেলন যদি আমরা দেখি, সেখানে সাকিব যখন অবসরের ঘোষণা দিচ্ছেন, তখন তার মুখে হাসি থাকলেও সেটি কিন্তু মলিন ছিল বলা যায়, এবং তিনি কিন্তু এক প্রকার খুব আবেগী হয়ে বলেছেন যে তিনি যদি দেশে ঢুকতে পারেন এবং কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার এবং পর্যাপ্ত সিকিউরিটি পান, তাহলে তিনি সাউথ আফ্রিকার সাথে খেলে তিনি টেস্টে অবসরে যাবেন। তো এটি তো একটি বিষয় থাকে, মানসিক যে চাপ সেটি তো ছিল। এর সাথে যদি আমরা পারফরমেন্সের দিকে দেখতে চাই, এই বছরের পারফরমেন্স যদি আমি তার দিকে দেখি, সেক্ষেত্রে ব্যাটিংয়ে কিন্তু খুব ভালো কিছু করতে পারেনি। টেস্টে তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো অর্ধশতক পাননি, আর সেঞ্চুরি তো দূরেই থাকলো। সেখানে এই
এই বছর এখন পর্যন্ত খেলা 4টি ম্যাচে তিনি 200-এরও বেশি রান করতে পারেনি। আমরা যদি এখানে স্ট্যাট দেখতে চাই, যে রানটি করেছেন তিনি 4 ম্যাচে 146, এবং তার কিন্তু কোনো অর্ধশতক বা শতক একটিও নেই, এবং এটি আমরা ব্যাট হাতে বলছি। এবং তিনি কিন্তু ব্যাটিং প্যারাডাইসে ব্যাটিং করেছেন পাকিস্তানের বিপক্ষে মোটামুটি সবাই রান পেয়েছে সাকিব ছাড়া। পাকিস্তানের পরবর্তীতে আমরা যদি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা দেখি, সেখানেও কিন্তু তিনি অফ ফর্মে ছিলেন এবং বল হাতেও মলিন ছিলেন, কিন্তু সাকিব 4 ম্যাচে মাত্র 9 উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট খেলার পরে তিনি যখন ইংলিশ কাউন্টিতে গিয়েছিলেন, সেখানে কিন্তু 1 ম্যাচে 9 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেখানে একটি আশা জাগিয়েছিল যে ভারতের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব সাকিবের দ্বারা, কিন্তু সেখানেও কিন্তু তিনি ব্যর্থই হয়েছেন বলা যায়। আর টি-20 যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বরাবরই দেখেছি সাকিব কিন্তু যখনই চাপের মুখে পড়েছেন তখন তিনি দারুণভাবে কামব্যাক করেছেন, কিন্তু তিনি কিন্তু এবার তার ব্যাট কিংবা বল কোনোটাই হাসেনি। এবং টি-20-র যে রেকর্ড, সেটিও কিন্তু খুব আশা জাগা নিয়ে না। দেখুন, স্ট্রাইক রেট মাত্র 106-এর কিছুটা বেশি, এবং গড়ও কিন্তু 16.90। তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাট করছেন এবং দায়িত্ব নিয়ে তাকে খেলতে হয়। এবং আমরা যদি বলি যে তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন টি-20 থেকে তিনি ইতিমধ্যে অবসর নিয়েছেন, সেক্ষেত্রে তার যে লাস্ট ম্যাচ ছিল আফগানিস্তানের বিপক্ষে, সেখানে কিন্তু বল হাতেও তিনি উইকেট পাননি এবং ব্যাট হাতে তিনি কিন্তু গোল্ডেন ডাক তিনি নিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। পান্থ, একটা বিষয় হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটার, এটা স্বীকৃত। এবং আপনি যে এই বছরের পারফরমেন্সের কথা বলছেন, আমি যদি সাকিবের পুরো পরিসংখ্যানের কথা চিন্তা করি, সাকিবকে আলাদাভাবে চিন্তা করলে তার দেশের ক্রিকেটে তার অবদান এবং কেন তাকে আসলে মানুষ তাকে স্মরণে রাখবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, সাকিব এমন একজন ফিগার বাংলাদেশ ক্রিকেটে, সেখানে তাকে মানুষ তার পারফরমেন্সের কারণে মনে রাখতে বাধ্য। আমরা যদি ছোট কিছু ইনফরমেশন দেখি, যে তিনি কিন্তু একমাত্র বাংলাদেশ হিসেবে 50 রানে 5 উইকেট নিয়েছেন। এছাড়াও টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র স্পিনার হিসেবে তিনি কিন্তু 100 রান এবং 10 উইকেট ম্যাচে নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়াও বিশ্বকাপেও তার 6 শতাধিক রান এবং 10-এর বেশি উইকেট রয়েছে। 2018 বিশ্বকাপটা যদি দেখি, সেটি একটি হতাশার নামই বলতে হয় বাংলাদেশের জন্য, যে সেখানে সাকিব একাই পারফর্ম করেছিল, অন্যরা কিন্তু সেভাবে সাপোর্ট দিতে পারেননি তাকে। এছাড়াও তিনি কিন্তু একমাত্র স্পিনার হিসেবে টেস্টে তার 100 রান এবং 10 উইকেট, যেটি আগেই বলেছি, এবং এক ভেন্যুতে সর্বোচ্চ রান এবং উইকেট দুটি কিন্তু সাকিবের দখলে, সেটি কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, এবং সেটি কিন্তু টেস্ট, ওয়ানডে সবকিছু মিলে আমরা দেখি। ব্যক্তিগত অর্জনের দিক থেকে সাকিব কিন্তু অন্য লেভেলে আছেন, যদিও বাংলাদেশের ক্রিকেট অর্জন যেহেতু খুব বেশি নেই, সেক্ষেত্রে সাকিব ও দলীয় অর্জনের দিক থেকে ব্যর্থই বলা যায়। ধন্যবাদ পান্থ। আশা করছি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেটা সাকিব খেলার কথা বলছেন, সুযোগ পেলে সেখানে সাকিব একটা পারফর্ম করে দেশের জন্য কিছু করার চেষ্টা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে শান্তবাজার আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। নাফি, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী অসিল হক পান্থর কাছ থেকে এই যে সাকিব আল হাসানের অবসরের ঘোষণার বিষয়। আবার আমরা সেই প্রসঙ্গে যেতে চাই। নাফি, মাঠে যখন তিনি খেলেন, অর্থাৎ ব্যাটে বলে যখন আমরা সাকিব আল হাসানকে দেখি, তখন কিন্তু তিনি এক রঙিন চরিত্র। কিন্তু যখন এই যে বেশ কয়েক বছর ধরে বলা চলে যে তার যে ক্যারিয়ারের সফলতা, সেটি কিন্তু অনেকটাই বিবর্ণ, এবং পরিসংখ্যানের দিক থেকে যদি বলি, তিনি কিন্তু আসলে দেশের একদম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বলেই পরিচিত আমাদের কাছে। সম্পূর্ণ উল্টো চিত্র বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে। মাঠের ক্রিকেট অনেকটাই বিবর্ণ। সাকিব আল হাসান সঙ্গে ছিল ইনজুরির ধাক্কা, সব মিলে অবসরের একটা ঘোষণা দিতে হলো সাকিব আল হাসানকে। এ নিয়ে একটু বিস্তারিত দেখে আসবো নোমান আব্দুল্লাহর একটি প্রতিবেদনে। বিতর্ক আর সাকিব হাত ধরাধরি করে হেঁটেছেন বছরের পর বছর, তবে ক্রিকেটার সাকিবের হালখাতা পুরোটাই রঙিন। ক্যারিয়ার জুড়ে বহু সমালোচক জুটিয়েছেন তিনি, তবে সবাই এক বাক্যে স্বীকার করবেন, দেশের ক্রিকেটের ইতিহাসে তার মতো আর কেউ কখনো আসেনি। ভবিষ্যতে কখন আসবেন সেটিও বলা মুশকিলই বটে। ক্রিকেটে এখনও সেভাবে মাথা চাড়া দিয়ে উঠতে না পারা দেশটার একজনই 3 ফরম্যাটে বিশ্বজুড়ে দাপট দেখিয়েছেন, হয়ে উঠেছেন ইতিহাসের অংশ। তিনি সাকিব আল হাসানি, খাতা কলমে যিনি সর্বকালের সেরাদেরই একজন। সাকিবের ক্যারিয়ারের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। টেস্ট, ওয়ানডে আর টি-20তে দীর্ঘদিন নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন তিনি। খেলেছেন 70টি টেস্ট, 5টি সেঞ্চুরিতে রান করেছেন 4600, বল হাতে নিয়েছেন 242টি উইকেট। 250-র কাছাকাছি ওয়ানডেতে 7500-এর বেশি রান আর 3 শতাধিক উইকেট আছে সাকিবের। টি-20তে কিছুটা মলিন হলেও 2500 রান আর 149টি উইকেট আছে তার। তবে চলতি বছর ব্যাটে বলে একেবারেই মলিন ছিলেন সাকিব। এবছর কোনো ওয়ানডে খেলেননি, টেস্ট খেলেছেন 4টি, তাতে কোনো সেঞ্চুরি এমনকি 50-রও দেখা নেই। বল হাতেও ছুঁতে পারেননি 5-এর মাইল।
টি-20তেও ধূসর তার চলতি বছরের হিসাব নিকাশ। 12 ম্যাচে 169 রান আর মাত্র 9টা উইকেট তার ঝুলিতে। গড়, স্ট্রাইক রেট কোনোটাই তার পক্ষে কথা বলছে না। পরিসংখ্যানের পাশাপাশি সম্প্রতি শরীরটাও কথা বলছে না তার পক্ষে। ফলে কিছুটা মলিন মুখেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের গান গাইছেন সাকিব। নোমান আব্দুল্লাহ, এখন। নাফি, দিনভর রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকালে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয় এবং সেই সাথে যারা এই গণপরিবহন ব্যবহার করেছেন তারা একটি অভিযোগ করেছেন যে দীর্ঘ এই যানজটের মধ্যে তাদের যেমন গাড়ি পেতে ভোগান্তি হয়েছে তেমনি গুনতে হয়েছে বাড়তি ভাড়া। এছাড়া সারা দিনভরই আমরা দেখেছি যে গণপরিবহনের যানজটের কারণে সাধারণ মানুষের জীবন অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টির ব্যাপারে শম্পা, আবহাওয়া অফিস যেটা বলেছে মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে যেটা খুশির সংবাদ হতে পারে যে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। কখনো ঝিরিঝিরি, কখনো ঝুম বৃষ্টি। রাজধানীতে এমন বৃষ্টিতে তাপমাত্রা কমলেও চোখে পড়ে ভোগান্তির চিরচেনা চিত্র। বৃষ্টি মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পড়েন যানবাহন সংকট সহ নানা সমস্যায়। পানির জন্য পারন জানা পানির জন্য বলে কি রাস্তা হাঁটা যায়, রিক্সা যাচ্ছে না, পানি জমে আছে। আমি জুতা খুলে পায়ে হেঁটে পানি পার হয়েছি। বৃষ্টির জন্য সমস্যা হয়েছে, মানে চলাচল কষ্ট হয়, ভাড়া ভূতির কম হয়। বিশাল রাস্তাঘাট ভাঙাচোরা, তারপরে চলাচল করতে অসুবিধা হয় সবারই। জলাবদ্ধতা নগরে নতুন নয়। বৃহস্পতিবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত টানা 43 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান তারা। ড্রেনগুলো যদি খোলা থাকতো তাহলে মনে করেন যে পানিগুলো জমতো না। আর এই কারণে মনে করেন যে রোডে জ্যাম লাগা জায়গা, রাস্তা মানে কাইটা রাখছে কিন্তু কাজ হচ্ছে না, ওই কারণে জলাবদ্ধতা বেশি হচ্ছে। একটু যদি আমাদের এগুলা কাজ ভালো করে দেয়, নতুন সরকার আশা করি এগুলো সব করবে। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যাবে, পরে বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টিপাতের ধারা গতকাল 25শে সেপ্টেম্বর এবং আজ 26শে সেপ্টেম্বর এই 2 দিনে মোটামুটি এই ধারায় বৃষ্টিপাত হবে। আমাদের প্রেডিকশন অনুযায়ী আগামীকাল থেকে অর্থাৎ 27শে সেপ্টেম্বর থেকে আবহাওয়ার যে বৃষ্টির যে ধারা, সেই ধারা অনেকটা উন্নতির দিকে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল বাংলাদেশের উপরে এখন আছে, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাত থাকবে, তবে এই ধারায় বৃষ্টিপাত হবে না। সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর এবং নদী বন্দরে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নাফি, 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশে পাওয়ার প্ল্যান্ট নির্মিত হয়েছে 125টি এবং সরকারকে ক্যাপাসিটি চার্জ গুনতে হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। যদিও বিদ্যুৎ পুরোপুরি ব্যবহার করা হয়নি, তবুও চুক্তির আওতায় ক্যাপাসিটি চার্জ গুনতে হবে আরও 1 যুগ। শম্পা, আওয়ামী সরকারের আমলে যে লুটপাটের সাম্রাজ্য গড়ে উঠেছে সেখান থেকে বের হয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্ত নীতিমালা প্রয়োজন বলে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত জানাবেন মাছার মাহবুব। 2009 সালে দেশের 27টি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় 5000 মেগাওয়াট, যে সেবার আওতায় ছিল মোট জনসংখ্যার 47%। সরকার গঠনের ওই সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় ইশতেহার ছিল শতভাগ বিদ্যুতায়ন। 3 মেয়াদের ক্ষমতায় বাস্তবায়ন হয়েছে গোজামিলের ইশতেহার। 125টি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের আড়ালে লুটপাটের অভিযোগ হাজার হাজার কোটি টাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে বর্তমানে 152টি পাওয়ার প্ল্যান্ট থেকে গ্রিড নন গ্রিড বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 31,500 মেগাওয়াট। অথচ প্রচণ্ড গরমেও দেশে বর্তমানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়ায় 18,000 মেগাওয়াটে। 13,000 মেগাওয়াট বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও লোডশেডিং করতে হয় অন্তত 1.5 থেকে 2,000 মেগাওয়াট। 2008-09 থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত দরপত্র ছাড়াই লাইসেন্স দেওয়া হয়েছে এসব বিদ্যুৎ প্রকল্পের। অবকাঠামোগত ব্যয় ধরা হয়েছে ইচ্ছেমতো, দফায় দফায় হয়েছে চুক্তি নবায়ন, আবার নির্মাণ ব্যয়ের 75% পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাংক ঋণ।
পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায় 2008-09 অর্থবছরের ক্যাপাসিটি চার্জ ছিল 1,500 কোটি টাকা, 11-12 অর্থবছরে 5,000 কোটি, 19-20 অর্থবছরে 11,000 কোটি, 22-23 অর্থবছরে 17,788 কোটি 42 লাখ ও 23-24 অর্থবছরে 28,000 কোটি টাকা। আর চলতি অর্থবছরে 30,000 কোটি টাকা বাজেট রয়েছে এ খাতে। সব মিলিয়ে গত 16 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপিগুলোকে ক্যাপাসিটি চার্জ হিসেবে ডলার ও তার সমমূল্যের টাকায় দেওয়া হয়েছে প্রায় 1,36,000 কোটি টাকা, যার বড় একটি অংশ চলে গেছে দেশের বাইরেও। হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনায় এসে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অন্তর্বর্তী সরকার। এতে বাতিল হয় আলোচনার পর্যায়ে থাকা অন্তত 78 প্রকল্প। তবে ইতিমধ্যে যেসব প্রকল্পে বড় বিনিয়োগ হয়ে গেছে সেসব প্রকল্পে পর্যালোচনার সুযোগ রেখেছে সরকার। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে বরং লুটপাটের রাস্তা তৈরি করতে ভুল পরিকল্পনায় এগিয়েছে বিগত সরকার। নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট। বিদ্যুৎ নেব, মিটার থাকবে, মিটারের এগেনস্টে যা চার্জ আছে এটাই দেবো। একটাই উদ্দেশ্য, সে যাদেরকে টাকা দিচ্ছে তাদের থেকে বকরা সে পাবে। এই শর্তেই ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে আজকে আরও পাওয়ার স্টেশন বসানোর প্রোগ্রাম ছিল। এখন এটা ফার্স্ট থিং হচ্ছে, আমার আর কোনো উৎপাদন সক্ষমতা আমার অনেক বেশি, আমার আর দরকার নেই। জ্বালানি পরিকল্পনা এবং বাস্তবায়নে ভ্রান্ত কৌশল এবং ভ্রান্ত পরিকল্পনার জন্যই আজকের এই সংকট সৃষ্টি হয়েছে, যার জন্য প্রচুর প্ল্যান্টকে বসায় রাখতে হয়েছে এবং চুক্তি অনুযায়ী আমাদের ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে, এবং যেটার আর্থিক দায় এই ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার জেনারেশন কস্ট বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিশেষ আইন 2010 পর্যালোচনায় গঠন করা হয়েছে জাতীয় কমিটি। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কাছে এই আইনের অধীনে সব প্রকল্পের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রাষ্ট্রের প্রয়োজনে সব প্রকল্প পর্যালোচনা করে স্থায়ী নীতিমালা তৈরির মাধ্যমে এ খাতের দুর্নীতি বন্ধের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আইন লঙ্ঘন করে একটা গ্রুপকে বা একটা অংশকে বেনিফিট দেওয়া হয়েছে, তাদের লুণ্ঠনের ক্ষেত্র যে চুক্তি উন্মোচন করেছে সে চুক্তি বাতিলযোগ্য, এবং সে চুক্তি বাতিল জনগণের স্বার্থ সংরক্ষণ হয়েছে, জনগণ বাতিল করে নিয়ে আসবে। এবং কনজিউমার অ্যাসোসিয়েশন সেই জনগণের পক্ষে দরকার হলে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে যাবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের অধীনে এই পুরনো চুক্তিগুলোকে পুনর্বিবেচনা করা, এবং পার্টিকুলারলি সেই জায়গাটিতে যেখানে ক্যাপাসিটি পেমেন্টের যে বিষয়টি রয়েছে সেই ক্লজটিও আসলে বিবেচনা না করা। নতুন ধরনের যখন পুনর্মূল্যায়ন হবে অর্থনীতির এবং রাজনৈতিক এই বিশেষ সময়ের জন্য সেই ধরনের যৌক্তিকতা আছে। ইতোমধ্যে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যেসব বিদ্যুৎ কেন্দ্র চলমান রয়েছে, বিদ্যুতের চাহিদা পুরোপুরি না মিটলেও সরকারকে ক্যাপাসিটি চার্জ টানতে হবে অন্তত 2047 সাল পর্যন্ত। মাজহার মাহবুব, এখন, ঢাকা। মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়ে যাচ্ছিল বিপুল পরিমাণ রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চালসহ সরিষার তেল ও মুড়ি, যার বাজার দর প্রায় 1 কোটি টাকা। অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ নামে নীলফামারীর একটি প্রতিষ্ঠান এসব পণ্য রপ্তানি করছিল সিঙ্গাপুর ও সৌদি আরবে। এমন খবরে বন্দর এলাকার ইসহাক ডিপো থেকে চালসহ 4 কন্টেইনার খাদ্যপণ্য জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বন্দরের প্রাণকেন্দ্র ইসাক ডিপোতে কন্টেনার খুলতেই বের হয়ে এলো রপ্তানি নিষিদ্ধ 42 টন সুগন্ধি চাল, যার বাজার মূল্য প্রায় 70 লাখ টাকা। সাথে আছে 13 টন মুড়ি, 1344 লিটার সরিষার তেল ও 384 কেজি ইসুপগুলের ভুসি। সব মিলিয়ে 4 কন্টেইনার ভর্তি পণ্যের মূল্য প্রায় 1 কোটি টাকা, যা মিথ্যা ঘোষণায় পাঠানো হচ্ছিল সিঙ্গাপুর আর সৌদি আরবে। বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও রফতানির অভিযোগ রয়েছে, যার আড়ালে চলে অর্থ পাচার। কাস্টমস গোয়েন্দারা জানান, অভিজাত ফুড ও বেভারেজ নামে নীলফামারীর এই প্রতিষ্ঠানটি 4টি কন্টেইনারে বিস্কুট, কুকিজ, মশলা ও মুড়ি ঘোষণায় প্রায় 56 টন পণ্য রফতানির অপচেষ্টা করছিল। তাদের এই রফতানি চালানটি পাঠাতে সহায়তায় ছিল চট্টগ্রামের সিএন্ডএফ প্রতিষ্ঠান এনআর এন্টারপ্রাইজ। অথচ 2023 সালের অক্টোবরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সুগন্ধি চাল রফতানি নিষিদ্ধ করে সরকার। গোপন সংবাদ আসে, সেই মোতাবেক আমরা 2টি রপ্তানি পণ্য চালান আটক করে আমরা 2টি রপ্তানি পণ্য মোট 4 কন্টেইনার
রফতানি নথি পর্যালোচনায় দেখা যায় চালানটিতে প্রায় 460 কার্টন পণ্য ছিল, যার মূল্য দেখানো হয়েছে $8,100। ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে সিঙ্গাপুরের সানভিউ রোডের গ্লোবাল ট্রেডিংকে। তবে সিএনএফ এজেন্ট দোষ চাপালেন রফতানিকারকের ওপর। অ্যাকাউন্টে লোড হয়েছে, এটা ইনভেস্টিগেশন চলছে, এটা যদি আপনার না যায়, এটা যদি এই প্রতিবেদন যায় না যাবে, এটা নিষিদ্ধ পণ্য, তাহলে এটা বের করে দেবে। যদি বলে যে মামলা হবে, মামলা হবে। বিপুল পরিমাণ এ খাদ্যপণ্য জব্দ করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হবে মানি লন্ডারিংয়ের বিষয়টিও। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। রাজধানীর ধানমন্ডি থানায় হত্যা মামলায় ডিএমপির সাবেক গোয়েন্দা বিভাগের ডিসি মশিউর রহমানের 7 দিনের এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সিএমএম আদালতে হাজির করে শিশু মোতালেব হত্যা মামলায় সাবেক ডিসি মশিউর রহমান এবং বাড্ডা থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় দুইজনকে 10 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। একই দিন আদালতে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হলে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় রাষ্ট্রপক্ষকে সহায়তা করা আইনজীবীরা বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের নির্দেশনায় 2 পুলিশ কর্মকর্তা ছাত্র জনতার উপর হত্যাযজ্ঞ চালায়। আর দিলীপ কুমার আগারওয়াল আন্দোলন দমনে আর্থিকভাবে সহায়তা করেন সরকারকে। নাফি সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এবং এরপর এই বরিশাল থেকে আজ প্রথমবার ভারতে গেল 3 টন ইলিশ, যা কাল বা পরশু ভারতের বাজারে পাওয়া যাবে। এবং এই যে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ায় রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু খুবই খুশি হচ্ছেন। শম্পা, অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এতে করে বৈদেশিক মুদ্রা আসবে এবং পাশাপাশি যে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়নের একটা সুযোগ তৈরি হবে। এ নিয়ে আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাবেন ফেরদৌস সোহাগ। বুধবার দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর থেকেই বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে বাড়ে ব্যস্ততা। বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। প্রথম দিনই ট্রাকে করে ভারতে 3 টন ইলিশ পাঠিয়েছেন বরিশালের রফতানিকারকরা। ভারতের বাজারে বরিশালের সুস্বাদু মিঠা পানির মাছটা পাওয়া যাবে, আমরা ব্যবসায়ীরা খুবই আনন্দিত মাছটা রপ্তানি করতে পেরে। বরিশালের বাজারে সাগর ও নদীর ইলিশ মাছ পাওয়া যায়, বিশেষ করে নদীর মাছ পাওয়া যায় একেবারে তাজা, আর এগুলো পাঠানো হয় রপ্তানির জন্য। এ কাজে বাড়তি টাকা পাওয়ার আশায় খুশি শ্রমিকরাও। ইন্ডিয়া মাছ যাচ্ছে আর আমাদেরও কাজ কাম বাড়ছে, এখন আমরা অনেক খুশি। কাম কাজ একটু ভালো হয়, আমরা 2 পয়সা পাই, কাজ পাওয়া পারে, আমাদের আয় ইনকামটা খুবই ভালো হয়। ইলিশ রপ্তানির ফলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, অন্যদিকে 2 দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভারতের 140 কোটি বাজার আমরা ধরতে পারি, সেক্ষেত্রে ভারতের যে আমাদের যে অর্থনীতি, সেটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। এবার পূজায় 3000 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি রয়েছে। এর মধ্যে প্রথম দফায় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশ শুধু এখন রপ্তানি পণ্যই নয়, 2 দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক অঙ্গনে ইলিশের গুরুত্ব অপরিসীম। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। আন্তর্জাতিক পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এর মধ্যে 37 জনই শিশু। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার জীবিত পত্রিকা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্য স্নান করার সময় বিহারের 15টি জেলায় আলাদা আলাদা দুর্ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি হয়। সাম্প্রতিক বন্যায় নদীর পানি বেড়ে যাওয়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বলে দাবি করছে বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, নদী ও পুকুরে পানি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগাম সতর্কতা জারি ছিল, যদিও উৎসবে যোগ দেয়া লোকজন সেই সতর্কতা আমলে নেননি। সামরিক বাহিনীর প্রধানের স্থল অভিযান প্রস্তুতির ঘোষণা দেওয়ার পর লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গেল 6 দিনে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 620 জনে। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সামরিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ তাদের মিত্র দেশগুলো। 21 দিনের সামরিক যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাজ করছে ফ্রান্স। যদিও যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে, বিষয়টিকে মিথ্যা দাবি করে বিবৃতি দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
নেতানিয়াহুর দপ্তর, যেখানে বলা হয় সেনাদের লেবাননে পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। বৈরুত দখলে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হলে তেহরান চুপ করে বসে থাকবে না বলে সতর্ক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করে বুধবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের রাস্তায় নেমে আসেন হাজারো বাসিন্দারা। এর সাথে শেষ করছি সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।